হ্যাঁ, বাংলায় বলি। কারণ বাংলায় মনে হয় তোমাদের সাথে ইন্টারাকশন সব থেকে ভালো হবে। আচ্ছা, সো আমি একটু কন্টিনিউয়েশনের দিক থেকেই যাব। আমি তোমাদের কাছে সবাই ঘড়িতে একটা টাইমার সেট করে রাখো, যাতে আমার 20 মিনিটের বেশি হলে তোমরা চিল্লায় বলতে পারো স্যার আর বললেন না, 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের আজকে মেইন কনসার্নটা হচ্ছে তোমাদের সবাইকে আসলে জানানো এআই, এমএল, টিএস, তিনটা ওয়ার্ডস, তিনটা বাজওয়ার্ডস। এই তিনটা বাজওয়ার্ডসকে আমরা কিভাবে ক্যাচ করতে পারি, এবং আমরা সবাই যখন সিএসসি 400 কোর্সটা নিতে যাই, সবাই সব স্যারের রুমে গিয়ে বলি স্যার আমি এআই বা মেশিন লার্নিং নিয়ে কাজ করব। এরপরে স্যাররা যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে তুমি কি নিয়ে আসলে কাজ করবা, আবার তুমি রিপিটেডলি বলো স্যার আমি এআই আর মেশিন লার্নিং নিয়ে কাজ করব। স্যার তোমাকে আবার জিজ্ঞেস করে এআই আর মেশিন লার্নিং এ কি করবা, তখন তোমরা বলো স্যার জানি না। তাহলে আজকের সেশনের মেইন পারপাসটা, আমার টপিকের মেইন পারপাস হচ্ছে দ্য ওয়ার্ড মেশিন লার্নিং। এটা যে অনেক ভাস্ট, এটাতে কি কি করা যাবে, কোন কোন ফিল্ড সম্পর্কে তোমরা স্যারকে গিয়ে বলতে পারবা যে স্যার আমি অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর এক্স ওয়াই জেড নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটা তোমাদের সাথে ওভারভিউ দিয়ে জানা। ঠিক আছে? সো যেহেতু খুব সুন্দরভাবে প্রিভিয়াসলি সাইফুল আমাদেরকে অলরেডি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যান্ড এআই সম্পর্কে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে, সো আমি মেশিন লার্নিং এর কি কি জার্নিতে চলে যাব সেই জিনিসটা একটু দেখতে চাচ্ছি। নেক্সট স্লাইড। আচ্ছা, এই স্লাইডের স্ট্রাকচার দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই যে এটা সিএসসি 221 এর স্লাইড নাকি। হ্যাঁ, এটা বেসিক্যালি দেখতে অনেকটা সিএসসি 221 এর স্লাইডের মতো মনে হলো, সিএসসি 221 এর স্লাইড না। সো এই স্লাইডের পিছনে দুইটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে এই স্লাইডটা যে টুল দিয়ে ডিজাইন করা, সেই টুলটা সম্পর্কে তোমাদেরকে একটু অবহিত করার জন্য। তোমরা বাংলাদেশে দেখবা খুব অ্যানিমেটেড স্লাইড, প্রেজেন্টেশন স্লাইড, এগুলো প্রেইজি নামে একটা সফটওয়্যার দিয়ে বানায়, রাইট? আরো অ্যাট্রাকটিভ স্লাইড বানাইতে গেলে উই অল ইউজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কিন্তু এটা তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে বানানো না, এবং এটা দেখতে অনেকটা নিরামিষ স্লাইডের মতো। কিন্তু এই নিরামিষ বাইরের কান্ট্রিগুলোতে খুব অ্যাপ্রিসিয়েটেড। এই নিরামিষটার নাম হচ্ছে লেটেক বিমার। ঠিক আছে? সো এইটা একটা টুল, যেই টুল দিয়ে বেসিক্যালি সায়েন্টিফিক প্রেজেন্টেশনস স্লাইড ডিজাইন করা হয়। এটাতে দুইটা সুবিধা। এক হচ্ছে আমরা মানুষ হিসেবে খুব অলস, আমরা লিখতে চাই কম এবং লেখাইতে চাই বেশি। তাহলে লেখাইতে চাই বেশি মানে হচ্ছে আমরা এমন কিছু সিস্টেম বা এমন কিছু টুলস ইউজ করতে চাই যারা আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারে। এবং লেটেক সে পাওয়ারফুল টুল যেটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। ঠিক আছে? দেখলেই মনে হবে যে আমরা বিদেশি ইকুয়েশন লিখতেছি। হ্যাঁ, বাট লেখার স্টাইল আছে এবং লিখতে পারাটা একটা আর্ট। সো লেটেক ডিজাইন করাটাও আমাদের একটা পার্ট। সো এটা হচ্ছে ওয়ান অফ দি লার্নিং। শুরুতেই বলছিলাম মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং আসছে কিভাবে? মেশিনকে লার্ন করানোর থেকে। তো মেশিন বলতে তো তুমি নিজেই একটা হিউম্যান মেশিন, তাই না? তোমার লাইফ সাপোর্ট কে দিচ্ছে? তোমার হার্ট। যেদিন তোমার হার্ট বন্ধ হয়ে যাবে সেদিন তোমার মেশিন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ট্রানজিশন করতে হবে এটা তো এইটা। আচ্ছা, তো আমরা প্রথমেই আসি মেশিন লার্নিং আসলে কি। এটা একটা ট্রেন্ডি শেপিং ফিউচারিং লার্নিং অ্যালগরিদমস। এটা আমাদের ফিউচারকে এক ধরনের নতুন ট্রেন্ডে নিয়ে যাবে। নতুন ট্রেন্ড অলরেডি আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমাদের অলস করে দিছে। আগে কিবোর্ড ইউজ করতাম, এরপর কিসে আসছি? মোবাইলসের অ্যাপসে চলে আসছি। এখন অ্যাপসের থেকেও যদি এরকম করা যায় ঘুমায় আসি চশমার মধ্যে কিছু চলে আসে, তাহলে আরো বেটার, রাইট? জাস্ট লাইক টেকিং হোয়াট স্যালাইন আগে কি খেতা? ওরালে, তারপরে কিসে চলে আসলো? ব্লাডের মাধ্যমে দিয়ে দেয় যেটা। তাহলে ওভাবে আস্তে আস্তে আমরা চেঞ্জ করতে পারি। বাই 2025 এখানে একটা কোশ্চেন করেছিলেন, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে স্যার সবাই তো সব করে ফেলছে, স্যার আমি কি করব? আর আমি বুঝবো কিভাবে যে আমার এই কাজটা সবার থেকে আলাদা? প্রথম কথা,
সবাই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার লেখে, রাইট? তাহলে একজন 5 পায় একজন 4 পায় কেন? বা একজন 5 পায় একজন 0 পায় কেন? তার মানে নিশ্চয়ই কিছু না কিছু ইভালুয়েশন ক্রাইটেরিয়া আছে, যে ইভালুয়েশন ক্রাইটেরিয়াটা একটা গাইডার বা একটা সুপারভাইজার বা রিসার্চের ক্ষেত্রে পিয়ার রিভিউয়ার্স তারা বেসিক্যালি রিভিউ করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার কাজটাই পৃথিবীর সেরা, এটা কে বলতেছে? আমি বলতেছি। এই আমার বলাটাই কি শেষ হয়ে যাবে? এই কাজটাকে প্রপারলি ভ্যালিডেট করতে হয়। সেই ভ্যালিডেশনের পার্টগুলোতে হেল্প করে আমাদের বিভিন্ন পিয়ার রিভিউয়ার্স অথবা বিভিন্ন টপ কনফারেন্স এবং জার্নালস। তারা তোমার কাজটাকে যদি ম্যান্ডেট দেয়, ভ্যালিডেট দেয়, তখন তুমি কি বলতে পারবা? যে আমার কাজটা ওয়ার্ল্ড ওয়াইড দ্বারা রেকগনাইজ। ওকে ফাইন, আই হ্যাভ বিল্ড অর আই হ্যাভ এস্টাবলিশ সামথিং, রাইট? এই যে যেমন আমরা এখন 2025-এর জাস্ট ফার্স্ট 2 মান্থসের দিকে আগাচ্ছি। তো তোমরা ডিপসিক সম্পর্কে জানছো কবে? যদি আমি ইন জেনারেল একটা কোশ্চেন করি, ডিপসিক ওয়ার্ডটা আসছে কবে থেকে? জানুয়ারি, মানে ইন দ্য 2025। বাট ডিপসিক কি 2025-এ শুরু হয়ে গেছে? প্রথম কথা, এটা তো চায়নার জিনিস, আর চায়নার জিনিস মানে এটা কবে হয়েছে একমাত্র কোভিড ছাড়া কেউ জানে না, নাকি? আর সব রিসার্চ ইদানিং চায়নাতে কেন হচ্ছে? যদিও পায়োনিয়র বলা হয় আমেরিকাকে, ইউএসএ কে, বাট সব রিসার্চ বা সব ডোমেইন সব কিছুতে চায়না কেন আগায়? চায়নার কি আছে যেটা আমাদেরও আছে? পপুলেশন, ম্যাস পপুলেশন। তাহলে এই যে তুমি যেটা বলতেছো যে তোমার আজকের রিসার্চ এটা ওয়ার্ল্ডে কয়জন করতেছে, যদি এইটার উপরে তুমি একটা রিসার্চ করো, ইট উড বি আ রিসার্চ টপিক। বুঝতে পারছি? এটাও কিন্তু একটা রিসার্চ টপিক। সো আমাদেরকে তুমি যদি স্যারকে গিয়ে বলো, স্যার আমি এইটা রিসার্চ করতে চাচ্ছি, আমি যে রিসার্চটা আজকে করব এটা কয়জন করতেছে, তাহলে এটাকে প্রথমেই উনি বিভিন্নভাবে তোমাকে ফর্মুলেট করে দিয়ে দিবে যে তুমি এই ফর্মুলা অনুযায়ী আগাও, তারপরে তুমি একটা অ্যানালাইসিস পাবা, রাইট? তাহলে আমাদের মেজর গোল বা মেজর টার্গেটটা কি আসলে? যে কিভাবে একটা রিসার্চকে প্রপারলি পারফর্ম করা যায়। এখন একটা রিসার্চ আমাদের মধ্যে একটা ইনবিল্ড অভিজ্ঞতা হয়ে গেছে যে আমাদের সবাইকে কি নিয়ে কাজ করতে হবে? আমরা বাঁচি আর মরি, ভাত খাইতেই হবে। ভাতটা কি? এআই আর এমএল। কিছু হোক আর না হোক আমাকে ঢুকাইতেই হবে। কি ঢুকাইতে হবে? এআই এমএল ঢুকাইতে হবে। স্যার কেন? অ্যাব্রডে যেই লেখা থাকে যে তুমি এমএল এর উপরে কোনো একটা রিসার্চ করছো, তখনই তোমার দেখা যায় বুমিং ফান্ডিং আসে। আর যদি লেখা থাকে যে না তুমি কম্পিউটেশনাল জিওমেট্রি নিয়ে রিসার্চ করছো, স্যার এটা কি জিনিস? কোশ্চেন আসছে না? স্যার এটা কি জিনিস? কম্পিউটেশনাল জিওমেট্রি কি কাজে লাগবে, তাই না? মনে করো যদি কম্পিউটেশনাল জিওমেট্রি জিনিসটা সম্পর্কে তুমি জানতা, তাহলে ওই জিনিসটাতেই তোমার আগ্রহটা কি থাকতো? বেশি থাকতো। তাই আমাদের এইটাও দুর্ভাগ্য যে আমরা শুধু তোমাদেরকে জানাতে পারছি এআই আর এমএল সম্পর্কে কিছু এক্সিস্ট করে, কিন্তু ওটার আন্ডারলাইং ফিল্ডসগুলো কি কি আছে, কি কি হরাইজন আছে, এগুলো আমরা তোমাদেরকে অত ইনডেপথ নলেজ এখনো দিতে পারি নাই বা জানাতে পারি নাই। দ্যাটস ওয়াই তোমাদের কাছে ওইটুক ইনফরমেশনই আছে যেটা আমরা দিচ্ছি। এখান থেকেও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, মেশিন ততটুকুই লার্ন করবে যতটুকু তাকে ইনফরমেশন দেওয়া হবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড মেশিন লার্নিং। তাহলে আজকে আমরা বেসিক্যালি কি দেখার চেষ্টা করব? এই প্রেজেন্টেশনটার মেইন উদ্দেশ্যটা কি? এই প্রেজেন্টেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে 2025 সালে কি কি এমএল টপিকস নিয়ে আমরা চিন্তা করতে পারি। আবারও বলতেছি, চিন্তা করতে পারি, আমি বলি নাই রিসার্চ করব। উই উড গিভ আ থট what kind of topics we can generate, right? ফার্স্টেই আসি, আমাদের সাইফুল স্যার একটা খুব সুন্দর কথা বলছিলেন। কি কথা? ডেটা কালেকশন। মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট হোয়াট? কালেক্টিং অফ ডেটাস। ওয়ার্ডটা কিন্তু আমরা শুধু জানছি কি ডেটা কালেকশন। এখন এটার যদি বিভিন্ন ব্রাঞ্চিং সম্পর্কে আমরা জানতে চাই, ফার্স্টেই দেখো ডেটা কিভাবে কালেক্ট করা যায় তাকে 3টা ভাগে ভাগ করা গেছে। একটা ভাগ কি? ডেটা অ্যাকুইজিশন। তারপরে আরেকটা কি? ডেটা লেভেলিং। আরেকটা কি? এক্সিস্টিং ডেটা। স্যারও কিন্তু এই ব্যাপারে অলরেডি আমাদেরকে ইনফর্ম করছেন
এক্সিস্টিং ডেটা বলতে আমরা কোন ডেটাকে বুঝি? অলরেডি ডেটাটা যেটা প্রিপেয়ার করা, রাইট? এখানে একটা কিন্তু আছে, কিন্তু কি? তুমি ব্র্যাকের স্টুডেন্ট, রাইট? এখন তুমি যদি ব্র্যাক সেন্টারে গিয়ে যদি বলো যে আপনার এইচআর এর এমপ্লয়ির সব ডাটা আমাকে দেন, আমি ওইটা দিয়ে একটা মেশিন লার্নিং মডেল বানাবো যেটা প্রেডিক্ট করবে 2025 সালে আপনার কতগুলো লোককে ছাঁটাই করতে হবে। কোশ্চেন আর টপিক আর রিসার্চ, রাইট? ও তোমাকে ডেটা দিবে? কেন দিবে না? তুমি গিয়ে বলছো, আইডি কার্ড দেখাইছো, তোমাকে ডেটা দিয়ে দিবে? ও তোমাকে বিশ্বাস করে না, দেয়ার ইজ নো ট্রাস্ট, এন্ড ও আমাকে ডেটা দেওয়ার জন্য কিনা লায়াবল না। তাহলে তোমাকে একটা প্রসিজিওর মেনটেন করে কি করা লাগবে? ওর কাছে ডেটা অ্যাকুইজিশন করা লাগবে, রাইট? সেই ডেটাটা কি হতে হবে? যদি ইউ গাইজ রাইট সাম লেটার্স থ্রু ইউর সুপারভাইজার টু আওয়ার চেয়ারপারসন, আমার চেয়ারপারসন যখন ওদেরকে একটা চিঠি ইস্যু করে দিতে পারবে, then we can get and collected data, not for only BRAC, other organizations as well, যারা অলরেডি ডেটা নিয়েই কাজ করে। এরকম কি কি অর্গানাইজেশন আছে বাংলাদেশে যারা ডেটা নিয়ে কাজ করে? জানা আছে? তাহলে স্যার আমরা এই যে মেশিন লার্নিং আজকে জানতে এসেছি, তা আমরা তো জানি না আমাদের ডেটা সোর্স কোথায়। তাহলে মেশিন লার্নিং এর লার্নটা করাবো কি? আমাদেরকে তো ডেটা সোর্স জানতে হবে বাংলাদেশে। তাহলে কি কি ডেটা সোর্স আছে সেটা আমাদেরকে আগে কোনোভাবে অ্যাকুইজিশন করতে হবে, আইডিয়া নিতে হবে। এটাও হবে কি প্রবলেম স্পেসিফিক। যদি আমার স্ট্যাটিস্টিক্যাল ডেটা লাগে তাহলে আমি কোথায় চলে যাব? ব্যুরো সংস্থা, পরিসংখ্যান সংস্থা, ওখানে চলে যাব। আমি যদি কলেরা নিয়ে কাজ করতে চাই, ডিজিজ নিয়ে কাজ করতে চাই, তাহলে কোথায় চলে যাব? আইসিডিডিআরবি, রাইট? আমি যদি কোনো ভ্যাকসিন প্রমোশন নিয়ে কাজ করতে চাই, তাহলে ভ্যাকসিনের যে ডেটা লাগবে তা কোথায় চলে যাব? অন্য একটা জায়গায়। এখন আমরা সব থেকে সহজ ডেটা কালেক্ট করতে যাই কোন জায়গা থেকে? সবাই এখন নাম বলতেছে কেগেল। কেগেল কার তৈরি? কোন টাইপের ডেটা থাকে ওখানে? বাংলাদেশের কোনো ডেটা থাকে ওখানে? কোন টাইপের ডেটা? তুমি রিসার্চ করতেছো সব বিদেশিদের জন্য, তাহলে তোমার দেশের মানুষের কি হবে? তারা কি করবে? খালি কৃষিকাজ। তাহলে কৃষিকাজের মধ্যেও তো ডেটা আছে, রাইট? তাহলে এই কৃষি ডেটাগুলোকে কোথায় অ্যাকমপ্লিশ করা থাকে? এগ্রিকালচারাল ইনস্টিটিউশনগুলোতে। আমাদের যেহেতু এগ্রিকালচারাল ফিল্ডেও অনেক বেশি কাজ, ইভেন এগ্রিকালচারাল ফিল্ডেও আমরা কি অ্যাপ্লাই করতে পারি? মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারি, রাইট? সো এখানে ডেটার পুরো ক্লিনিং প্রসেসের একটা জাস্ট ইনফ্রাস্ট্রাকচার বেসড আইডিয়াস দেওয়া আছে। আমি নিট অ্যান্ড গ্রিটিতে যাব না, জাস্ট তোমাদেরকে একটু ওভারভিউ দেওয়া যে ডেটা কালেকশন বলতে বেসিক্যালি কি কি লেভেল বোঝায়। এখানে একটা জিনিস বলতে পারো যে স্যার কিছু জিনিস আছে ব্লু, কিছু জিনিস আছে ব্ল্যাক। ব্লু আর ব্ল্যাকের মধ্যে পার্থক্যটা কি? স্যার রঙের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। অবভিয়াসলি রঙের পার্থক্য, কিন্তু এই ব্লুগুলা একটা স্পেসিফিক মিনিং মেনশন করে। খেয়াল করো, ডেটা ক্লিনিং, ডেটা রিলেবেলিং, যেখানে ইউ ক্যান ইম্প্রোভাইজ। ইউ ক্যান ইম্প্রোভাইজ মিনস ইউ ক্যান ডু সামথিং ইন দেয়ার, রাইট? আর ব্ল্যাকগুলা তাহলে স্যার কি? ব্ল্যাকগুলোতে আমার কিছু করার নাই, ব্ল্যাকগুলাই ওগুলার কি ব্রাঞ্চিং। এটা দেখতে কিসের স্ট্রাকচারের মতো? ডাটা স্ট্রাকচার করছি এরকম কে কে আছি? এটা কিসের মতো? কি আর ট্রি? ডিসিশন ট্রি? বাইনারি ট্রি? আমরা তো এটাকে কোনো আরই ট্রিতে ফেলতে পারবো? কেন ফেলতে পারবো না? আমরা তো এন এর সঠিক মান বুঝতে পারতেছি না। একবার এন এর মান 4, একবার এন এর মান 2। তার মানে আমি কোনটাতে ফেলবো এটাতে বুঝতে পারতেছি না, কিন্তু এটা এক ধরনের কি ট্রি। আচ্ছা, ঠিক আছে। এরপরে এটা দেখা যাচ্ছে এমনি লাস্ট বেঞ্চের থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছো? আচ্ছা, এইখানে বেসিক্যালি যেটা বলা আছে এইটা হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং। পয়েন্টারটা দিয়ে যদি বুঝাই, এই মাঝখানেরটা হচ্ছে মেশিন লার্নিং, রাইট? তোমরা স্পাইডারম্যানের ভিলেনকে দেখছো না, যার 2টা হাত থেকে 4টা হাত হয়ে যায়? ডক্টর কি? আচ্ছা, তাহলে এখানে মেশিন লার্নিং কে দেখতে কিরকম মনে হচ্ছে? ডক্টর অক্টোপাসের মতো। আচ্ছা, স্যার কয়েকটা নাম অলরেডি বলছেন। ডক্টর অক্টোপাসের কতগুলা লার্নিং ডিভিশনস থাকে। একটা কি ছিল? সুপারভাইজ লার্নিং। স্যার আমার থিসিসটা একটু দেখে দেন। স্যার সুপারভাইজড।
সুপারভাইজার সুপারভাইজ করে দিচ্ছে তোমার থিসিস দেখার জন্য। স্যার আমার থিসিসটা অন্য কেউ পাবলিশ করে ফেলছে কিনা, সুপারভাইজারের কাছে তো ওই ইনফরমেশনটা নাই, তাহলে ওই ইনফরমেশন তোমাকে নিজেই কালেক্ট করতে হবে। তাহলে ওই সময় সুপারভাইজ কে হবে? কেউ সুপারভাইজ হবে? তাহলে ওইটা আমার কি টাইপের প্রবলেমের মধ্যে পড়বে? আনসুপারভাইজ, আমি জানি না, আমি ওখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করার চেষ্টা করব। এছাড়াও আরো কি কি ব্রাঞ্চিং আছে? রিইনফোর্সমেন্ট লার্নিং। কিছুক্ষণ আগে একটা কোশ্চেন এসেছিল অডিয়েন্সের থেকে, রিইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে কিছু বলা যায় কিনা। স্যার খুব সুন্দর মতো একটা এক্সপ্লেনেশন দিয়েছেন রিইনফোর্সমেন্ট লার্নিং। আমি জাস্ট এক্সপ্লেনেশনটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। তোমরা কেউ এলিভেটেড এক্সপ্রেসে উঠছো? আচ্ছা। কেউ 80-র উপরে স্পিডে গাড়ি চালাইছো? আচ্ছা। কারণ নামে কি লাইসেন্স ছিল? যে 80-র স্পিডের উপরে চালাইছো তার নামে লাইসেন্স ছিল? সেই লাইসেন্স কি পরে রিনিউ করতে গেছো? আচ্ছা, তার মানে তুমি আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং এর ব্যবহারটা বুঝো নাই। যে ড্রাইভাররা 80-র স্পিডের উপরে চালাইছে, একটা অটোমেটেড ক্যামেরা থাকে না যেখানে লেখা থাকে যে 60-এর উপরে উঠলে ক্যাপচার হবে, তারা কিন্তু ক্যামেরাটা ফোকাস করা থাকে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ড্রাইভার যখনই ওটাকে ক্রস করে, ড্রাইভারের লাইসেন্স প্লেট থেকে লাইসেন্স নাম্বার জেনারেট হয় এবং তার এগেইনস্টে একটা টিকিট জেনারেট হয়, ঠিক আছে? যে টিকিটটা সে যখন পরবর্তীতে তার লাইসেন্স রিনিউ করতে যায় তাকে পেনাল্টি হিসেবে দেওয়া হয়। সো সেই ড্রাইভার ওখান থেকে বুঝতে পারে যে সে কোনো ট্রাফিক রুল ভায়োলেট করছিল কিনা, এবং সে এটা জানে যে কত তারিখের কারণে তার এই পেনাল্টিটা করা হয়েছে। তাহলে সে জানে যে সে এলিভেটেড এক্সপ্রেসে কোনো একটা অপকর্ম করে আসছিল, তাই না? এর পরবর্তীতে সে যখন আবার এলিভেটেড এক্সপ্রেসে উঠে, তার যাত্রী যখন বলে আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাও, সে বলে আমি 60-এর উপর উঠাবো না। রাইট? দ্যাট ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ কি রিইনফোর্সমেন্ট লার্নিং। বুঝতে পারছি? তাহলে এটা একটা এক্সাম্পল বললাম। এটা এক্স্যাক্টলি আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং যদি নাও বলতে চাই, এখানে রিওয়ার্ড এবং পেনাল্টির যে পজিশন সেগুলোকে বললাম যে কিভাবে আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা ব্যবহার করতে পারি। এরপরে আরো একটা পার্ট আছে যেটাকে বলা হয় এনসেম্বল লার্নিং। এনসেম্বল ওয়ার্ডটা হচ্ছে এনসেম্বল, কিন্তু এটাও একটা কি ধরনের প্রসেস? একটা লার্নিং প্রসেস। এই লার্নিংটা কি কি ধরনের ভাবে হয়? এটাতে আমরা ইউজ করি হচ্ছে ব্যাগিং, বুস্টিং আর হচ্ছে স্ট্যাকিং। তিনটা নাম শিখলাম, স্ট্যাকিং, ব্যাগিং আর একটা কি বুস্টিং। স্ট্যাকিং এর একটা এক্সাম্পল যদি বলি, তোমাদের 2 তলায় যারা বসে আছে তারা যদি তোমার কোলে বসতো তাহলে সেটা কি হতো? সবাই কিন্তু নিচের ফ্লোরে আলটিমেটলি কি হচ্ছে? অ্যাকোমোডেট হচ্ছে, রাইট? তাহলে এটাকে বলা হচ্ছে স্ট্যাকিং, মানে স্ট্যাক করো, রাইট? তাহলে বুস্টিং কি হবে? স্যার আজকে আপনার লেকচার শোনার পর আমি আজকে এখনই গিয়েই একটা মডেল বানায় ফেলবো, এটার মানে কি? দিস ইজ কল্ড বুস্টিং। তার মানে তোমাকে বুস্ট আপ করবে টু প্রমোট অর টু ডু সামথিং। তাহলে বুস্ট আপের জন্য আমাদের কি কি আসলে জানা লাগবে বা কি কি আছে? এখানে অনেকগুলা শাখা প্রশাখা বের হয়ে গেছে, রাইট? তুমি যে কোনো শাখা প্রশাখায় কাজ করতে বা রিসার্চ করতে পারবা। বুঝতে পারছি? এখন তুমি কোশ্চেন বলতে পারো, স্যার এগুলো তো অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, তাহলে এইখানে আমি কি করব? তুমি কি করতে পারো এখানে? তুমি এখানে ফাইন টিউন করতে পারো, তুমি এখানে ইমপ্রুভমেন্ট আনতে পারো, তুমি এখানে প্রবলেম, বিভিন্ন যে প্রবলেম যা এই পার্টিকুলার ডোমেইন দিয়ে সলভ করা হয় নাই তাকে সলভ করতে পারো। তাহলে তিনটা কাজ তো করতে পারবা না? তাহলে এখান থেকে আস্তে আস্তে তোমার আলটিমেটলি রিসার্চের টপিক গ্র্যাব এবং গ্যাদার করার ফ্যাসিলিটেশন বাড়বে। স্যার এটা মনে হয় চিনি আমরা, তাই না? নিউরাল নেটওয়ার্কস এন্ড ডিপ লার্নিং, না? হ্যাঁ স্যার, এটা সিএসসি 4-5 নামে একটা কোর্স আছে, তাই আমরা চিনি। আর বাকিগুলোর তো কোর্স নাই, তাই চিনি না, নাকি? সবই তোমরা চিনবা, অ্যাকচুয়ালি সবই তোমার রিসার্চের পারপাজে কাজে লাগবে। নট নেসেসারি যে শুধু ইলেকটিভ কোর্স করলেই তুমি রিসার্চে ভালো করতে পারবা। রিসার্চ ইজ লাইক আ টপিক, যে টপিকটার এগেইনস্টে তোমার নিজেকে আসলে কি হইতে হবে? আনসুপারভাইজড। তুমি কোনো সুপারভিশনে থাকবা না। তোমার দরকার হইলে কখনো তুমি ম্যাথমেটিক্স শিখবা, কখনো দরকার হইলে তুমি মিউজিক শিখবা, রাইট?
তুমি মিউজিক কখনো করো নাই, কিন্তু তোমার থিসিস টপিক হচ্ছে মিউজিক জেনারেশন। তুমি জ্যাজ মিউজিক জেনারেট করবা, তোমাকে তো মিউজিকের ক্লাসিফিকেশন বোঝা লাগবে, এটা কি জ্যাজ মিউজিক নাকি ঘুমন্ত রবীন্দ্রসঙ্গীত নাকি। তাহলে তোমাকে এটা পার্থক্য করা লাগবে। সো পার্থক্য করতে গেলে অ্যাটলিস্ট তোমার কি জানা লাগবে, প্রপার্টিজ। যে প্রপার্টিজ গুলোর উপর বেস করে তুমি তার রিসার্চ টপিকটা নেক্সটে মুভ করবা, রাইট? তাহলে আমরা মেশিন লার্নিং এর কি কি জিনিস আছে যা আরো এক্সপ্লোর করতে পারি। আমাদের এখন সবারই একটা কমন ফ্রেন্ড কে, চ্যাট জিপিটি, তাই না? তো চ্যাট জিপিটি কে বেসিক্যালি কি মডেল বলা হয় মেশিন লার্নিং এর ক্ষেত্রে? দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ ফাউন্ডেশনাল মডেল। এক্সাম্পল যদি বলতে যাই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ফাউন্ডেশনাল মডেলসের পারপাসটা কি? মাল্টিমোডাল ডেটা সেটকে নিয়ে এসে কি করবে, কিছু টাস্কে ডিফ্যাশন বানাবে। যেমন তুমি কিন্তু এখন চ্যাট জিপিটিকে যদি তুমি একটা ফাইল আপলোড করে দাও, সেই ফাইল থেকে তুমি যদি ওকে বলো এই ফাইল থেকে আমাকে অ্যাসাইনমেন্টগুলো সলভ করে দাও উইথ পিডিএফ, ও কিন্তু একটা পিডিএফ ডাউনলোড করে দেয়, রাইট? কিন্তু এই কাজটা কিন্তু 2023 সালের জুন পর্যন্ত করতে পারতো না। তাহলে এই যে অ্যাডভান্সমেন্ট, তার মানে ও ফাউন্ডেশনাল মডেলটা আপডেট করতেছে। তার মানে এই ফাউন্ডেশনাল মডেলের ভেতরে আসলে কি আছে, মেশিন লার্নিং আছে, রাইট? তো এই ফাউন্ডেশনাল মডেলের ভিতরে যদি মেশিন লার্নিং থাকে, তাহলে এইখানে উপরে একটা প্রবলেম বলে একটা জিনিস আছে। এই প্রবলেমটা আসলে কি? এই ফাউন্ডেশনাল মডেলের ভেতরে কি কি জিনিস নিয়ে আমরা এখনো প্রবলেম ফেস করি। এক নাম্বার প্রবলেম কি, স্যার আপনি বলছেন আমি 20টা এনভিডিয়া চিপ জিপিইউ কিনে ফেলবো এবং সবগুলো একসাথে রান করাবো, 2 দিনের মাথায় রেজাল্ট চলে আসবে। কারেক্ট, করতেই পারি। 20টা একই সাথে রান করাচ্ছি, 200টা যদি করাই, এটা এক্সেল করো, 2000 করাও, 20 লাখ করো, তাহলে তখন বলো এখন শীতকাল কতক্ষণ ছিল এই বছর? লেস দেন 2 মান্থস। তাহলে 2026 সালে কি তুমি শীতকালকে নাই করে দিতে চাও? যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কি এমনি এমনি হচ্ছে? তার পিছনে কিছু না কিছু কি আছে, কস্ট আছে। কিসের কস্ট? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কস্ট। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কেন হচ্ছে? কারণ তুমি অলস হচ্ছ। আর তুমি অলস হচ্ছ কিভাবে? তোমাকে কে অলস বানাচ্ছে? শুধু চ্যাট জিপিটি বানাচ্ছে, আর কেউ নাই। আচ্ছা, কম্পিউটার মেক্স পিপল ভেরি মাচ কি আইডল। কম্পিউটারকে দিয়ে আমাদের সব কাজ করানোর প্রবণতাটা বেড়ে যায়, এবং যখন এটা বেড়ে যায় অতিরিক্ত মাত্রায়, তখনই আমরা কি রিসার্চ শুরু করি, মেশিন লার্নিং এর রিসার্চ শুরু করি। আচ্ছা, তাহলে কি কি গোল আমাদের এখান থেকে অ্যাচিভ করার যেতে পারে, যে রিসার্চের কি কি গোল হতে পারে, আমরা কি কি গোল সেট করব? একটা হচ্ছে আমরা এমন কিছু এফিশিয়েন্ট স্ট্রাকচার বানানোর বা মডেল বানানোর বা লার্নিং অ্যালগরিদম বানানোর চেষ্টা করব যা কম রিসোর্স নেয়, সেটা কম রিসোর্সে স্কেলেবল আউটকাম ডিজাইন করতে পারে, রাইট? যদি আমরা এরকম একটা কম্পিউটার বানাতে পারতাম যেই কম্পিউটারে বাংলাদেশের সবার ইনফরমেশনাল ডেটা স্টোর করার মতো ক্যাপাবিলিটি থাকতো, তাহলে ওই কম্পিউটারটাকে আমরা কি বলতাম, স্কেলেবল কম্পিউটার, রাইট? আর সব থেকে বড় জিনিস কি থাকবে, এই যে মডেলগুলো আমরা নতুন নতুন বানাচ্ছি, এই যে বানাচ্ছি তাদেরকে যাতে আমরা প্রপারলি কি করতে পারি, ইন্টারপ্রেট করতে পারি, তারা যাতে ইন্টারপ্রেটেবল মডেলস হয়। যেমন তোমাকে যদি কোশ্চেন করা হয় চ্যাট জিপিটির ভেতরে যে রেজাল্টটা প্রডিউস করতেছে ও কেন প্রডিউস করতেছে, কিভাবে প্রডিউস করতেছে, এইটা কি চ্যাট জিপিটি তোমাকে ব্যাখ্যা দিতে পারবে? সো যেই মডেলগুলো এগুলার ব্যাখ্যা দিতে পারে সেগুলোকে কি বলা হয়, ইন্টারপ্রেটেবল মডেলস। সো আমাদের গোল হচ্ছে ইন্টারপ্রেটেবল মডেলস কিভাবে আমরা প্রডিউস করতে পারি। তাহলে রিসার্চের কি কি ফোকাস হতে পারে? অবশ্যই ফোকাস হতে পারে আমরা শুধু তো নর্মাল টেক্সট ডাটা নিয়ে কাজ করব না। স্যার আমাদেরকে কিছু ডাটা এক্সাম্পল বুঝিয়েছেন, তাই না? তাহলে আমাদের ডাটাগুলো কি হইতে হবে, মাল্টি মোডাল ডাটা সেট হইতে হবে, রাইট? আমাদের ডাটাগুলো যাতে মাল্টি মোডাল হয়। ফাইন টিউনিং করতে হবে আমাদের স্পেসিফিক ডোমেইন টাস্কের উপর বেস করে, রাইট? আমাদের ডোমেইনগুলো সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার থাকতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা গ্লোবাল ওয়ার্মিংকে কি করাতে চাচ্ছি, কমাতে চাচ্ছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি তখনই এফিশিয়েন্ট হতে পারবো যখন আমাদের প্রোগ্রামসগুলা আমরা 4 মেগাবাইটের র্যামে চালাতে পারবো।
স্যার কি বলেন 4 মেগাবাইটের র্যাম ওটা কি ওয়ার্ল্ডে এক্সিস্ট করে? যদি করে তাহলে আমাদের প্রোগ্রাম যাতে ওখানেও চলে। যেটা কেন চ্যাট জিপিটির সাথে ডিপসিকের প্রথম পার্থক্য কি? ডিপসিক লো রিসোর্সেসের মধ্যে হাইলি এফিশিয়েন্ট জেনারেশন পসিবিলিটিস ওয়েলকাম করতেছে, যেটা আমাদের চ্যাট জিপিটিতে পারা যাচ্ছে না, যেটা ফাউন্ডেশনাল এমএল এর ওয়ান অফ দি হিন্ডারেন্স, যেটা আমাদেরকে ওভারকাম করতে হবে। তাহলে আমাদের অ্যান্টিসিপেটেড ওয়ার্কিং ডোমেইন কি কি হতে পারে, মানে আমরা কি কি প্রসেসে ফাউন্ডেশনাল মডেলসগুলো নিয়ে কাজ করতে পারি। টেকনিক্স ফর রিডিউসিং দ্য কম্পিউটেশনাল কস্ট ফর ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স, এবং মেথডস ফর ইমপ্রুভিং দ্য জেনারেলাইজেশন অ্যান্ড রোবাস্টনেস ফর ফাউন্ডেশনাল মডেলস, মানে চ্যাট জিপিটির যেসব ইমপ্রুভমেন্ট বানানো সম্ভব। চ্যাট জিপিটির অলরেডি একটা লিমিটেশন আছে, সেটা নিয়ে কি আমরা জানি? তোমরা কি চ্যাট জিপিটিকে এমন কিছু কোশ্চেন করে দেখছো যে চ্যাট জিপিটি তোমাকে এইভাবে রেসপন্স করছে, প্লিজ ডাই, ইউ ডো নট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড? কখনো ট্রাই করে দেখছো? বিরক্ত করা। চ্যাট জিপিটিকে কোশ্চেন করে 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 ওকে কি করছো? ওকে ওর থ্রেশহোল্ড লেভেলকে ক্রস করায় দিছো, যে ও আর তোমাকে প্রপারলি অ্যান্সার দিতে পারবে না। এইটা একটা প্রবলেম। এটা কিন্তু চ্যাট জিপিটিতে স্টিল এক্সিস্ট, তুমি যদি কোশ্চেন ওইভাবে করতে পারো। আরেকটা প্রবলেম হচ্ছে চ্যাট জিপিটিকে তুমি কিছু কোশ্চেন করে ও অরিজিনাল স্ট্যান্ড থেকে যখন সরে আসে, ওকে আবার অরিজিনাল স্ট্যান্ডে ফিরায় নিয়ে যাওয়া। দ্যাট মিনস ওকে কি করানো যায়? হ্যালুসিনেট করানো যায়, রাইট? তাহলে এই যে হ্যালুসিনেশন হচ্ছে, তুমি যদি চ্যাট জিপিটির মডেলটাকে ইন্টারপ্রেটেবল বানাতে পারতা, তাহলে তোমার পক্ষে পিন পয়েন্ট করা পসিবল ছিল না যে কোন স্পেসিফিক কোশ্চেন্সগুলো যদি ওকে করা হয়, যেই কোশ্চেন্সের জন্য ও হ্যালুসিনেট করবে, এটা আইডেন্টিফাই করা। তাহলে কি এইখানে একটা রিসার্চের গন্ধ পাওয়া যাচ্ছে? বুঝতে পারছি যে আজকে আমাদের এই সেশনের মেইন টার্গেট হচ্ছে জিনিসগুলো সম্পর্কে জানা, এবং পরবর্তীতে স্যারকে গিয়ে খালি এইটুক না বলা যে স্যার আমি এআই আর এমএল নিয়ে কাজ করব। বুঝতে পারছি, যাতে আমরা আরো ডিপলি জানতে পারি। এআই ফর সায়েন্স, মেশিন লার্নিং এর আরেকটা ফিল্ড যেটা ক্লাইমেট নিয়ে কাজ করে। ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট মডেলিং। স্যার এটার এক্সাম্পল কোথায়? তোমরা কি শুনছো দুবাইতে ক্লাউড ইনভেশন করে রেইন প্রডিউস করা হয়েছিল, রাইট? স্যার এটা কেমনে হয়েছিল, তার ভেতরে কি ইউজ করা হয়েছে, এইগুলা নিয়ে যদি রিসার্চ করতে চাই তখন দেখতে পাবো ওই ক্লাইমেটগুলোর ভেতরে এআই বা ডিসিশন মেকিং মডেলস ইউজ করা হয়েছে, সেইখানে ইউজ করা হয়েছে মেশিন লার্নিং। ঠিক আছে, সো এইগুলো আমরা ওইখানে দেখতে পাবো। তারপর আমাদের খুব তাড়াতাড়ি কোভিডের ড্রাগস চলে আসছিল, রাইট? এআই, মেশিন লার্নিং এগুলার ইভলভেন্সের জন্যই আমাদের ড্রাগসের ডিজাইন প্যাটার্নগুলো আমরা খুব তাড়াতাড়ি কি করতে পারি? ইভলভ করতে পারি। আলফা ফোল্ড হচ্ছে একটা ড্রাগ ডিসকভারি এআই মেকানিজম, রাইট? এটা আলফা ফোল্ড নিয়েও তুমি কি করতে পারো? রিসার্চের কাজ করতে পারো। স্যার আলফা ফোল্ডে আমি কি রিসার্চের কাজ করব? এক ধরনের ড্রাগ ডিসকভারি এখানে করা যাচ্ছে, তাহলে ওই ড্রাগের সাস্টেইনেবিলিটি কিরকম ভাবে হবে, সেটাকে আলফা ফোল্ড এখনো বলতে পারবে কিনা। যেমন আমরা যদি বলি কোভিডের ভ্যাকসিনের সাস্টেইনেবিলিটি কি আজকে আছে? তোমার কিন্তু অনেকেই এটা নিয়ে কি আছে কনফিউশন, যে কোভিডের যে ইনজেকশন এটার সাস্টেইনেবিলিটি কত বছর থাকবে, বা এটা রিপালশন, এটা বডিতে ঢোকার পরে কি কি এফেক্ট, অ্যাডভার্সারিয়াল এফেক্ট হচ্ছে, এইটা কিভাবে আমরা বুঝতে পারবো, রাইট? লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি কোনো সায়েন্টিফিক সিমুলেশন, তোমরা ফিজিক্স সিমুলেটরের নাম শুনছো? বিভিন্ন ফিজিক্স, তোমার যে ফিজিক্সের ডোমেইনসগুলো, ওগুলোকে যদি আমরা সিমুলেট করতে চাই, তাহলে বিভিন্ন সিমুলেটর আমরা ইউজ করি, রাইট? তাহলে আমরা বিভিন্ন সিমুলেটর বানাইতেও আমরা কি ইউজ করতে পারি? মেশিন লার্নিং টুলস ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা বিভিন্ন সায়েন্টিফিক সিমুলেশন ডিজাইন করতে পারি। এরপর বেসিক্যালি আজকে আমি মেইনলি ফোকাস করতে চাচ্ছি যে টপিকটা নিয়ে, এটা একটু রিলেটিভলি অনেকের কাছেই নতুন। যেমন আমরা নর্মালি মেশিন লার্নিংয়ে আমরা শুধু ফোকাস করি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের উপর। এই ওয়ার্ডটার সাথে কি আমরা পরিচিত? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস কি? অবশ্যই তোমরা পরিচিত। কিভাবে? বাসায় তুমি যখন পরীক্ষায় খারাপ রেজাল্ট করো, মা প্রথমে কি বলে? ওই পাশের বাসার XYZ ও ভাত খায়, তুমিও ভাত খাও, কিন্তু ওর ভাতে একটু বেশি পুষ্টি, তাই ওর সিজিপিএ
তোমার থেকে একটু বেশি ভারী। শুরুর থেকে ছোটবেলা থেকে কিসে কোয়ান্টিফাই হচ্ছে আমরা? সিজিপিএ, নিউমেরিক্যাল ভ্যালু, রাইট? এরপর দেখা গেল তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পাইলা, আর ও বেচারা ড্রপ আউট, কিছু করতেছে না, কিছু পারতেছে না, রাইট? তাহলে সাকসেস প্যারামিটার কি ওই কোয়ান্টাইজেশন দিয়ে হচ্ছে? আর ও ওই সময় কেন ভালো রেজাল্ট করছিল, তুমি কেন ভালো রেজাল্ট করো নাই, সেইটা কি তোমার মা জানতে পারছিল? অ্যান্সার হচ্ছে অনেকেই জানে না, রাইট? আর অনেকে জানলেও তার প্রপার রিজনিং দিতে পারে না। এই জিনিসটাকেই আমরা যখন মেশিন লার্নিং এর মডেলসের মধ্যে নিয়ে আসি, সেটাকে বলা হয় কজাল ইনফারেন্স ইন মেশিন লার্নিং। ঠিক আছে? যেটাকে আমরা বলি কি কজালিটি। কজালিটি মানেটা কি? কজালিটি মানেটা কি বেসিক্যালি? তাহলে একটা কজ আইডেন্টিফাই করা, কজের সাথে কি থাকবে, ইফেক্ট থাকবে। তার মানে এই পিকচারটা যদি একটু দেখি, একটু হেজি লাগবে পিকচারটা, বাট পিকচারটাতে বেসিক্যালি বলা হচ্ছে এইখানে একটা ডেটা সেট আছে, রাইট? এই ডেটা সেটটা থেকে এক একজন এক এক ধরনের অ্যাজাম্পশনস ক্রিয়েট করতেছে, এক একজন এক এক ধরনের অ্যাজাম্পশনস বানাচ্ছে। এই অ্যাজাম্পশনসের উপরে তার মেশিন লার্নিং একটা কোয়ান্টিটেটিভ রেজাল্ট দিতে পারবে, কিন্তু একটা কোয়ালিটেটিভ রেজাল্ট দিতে গেলে ওকে রিজনিংস বের করতে হয়। তো ওই রিজনিংস গুলো যখন বের করার ও ট্রাই করবে, তখনও বের করবে কি দিয়ে? একটা কজাল গ্রাফ দিয়ে। কোনটার উপরে বেস করে, কি কারণে, কোত্থেকে কি কি উপাদান নিয়েছিলাম, যার কারণে ব্যাখ্যাগুলোকে দাঁড় করাবে, রাইট? এই ব্যাখ্যাগুলো দেখতে অনেকটা কিসের মতো মনে হচ্ছে? ডিসিশন ট্রির মতো, বাট এটা আসলে প্রপারলি ডিসিশন ট্রি না। সো এই জিনিসটা আসে তুমি লার্নিং এর আগেও আনতে পারো, অথবা লার্নিং এর কোথায় পরেও নিয়ে যেতে পারো, যেটা মেশিন লার্নিং এরই একটা কি পার্ট, এক্সটেন্ডেড পার্ট বলা হয়, কজালিটি ইনফারেন্স ইনসাইড মেশিন লার্নিং। তাহলে এখানে কি কি অপশনস আছে? ট্র্যাডিশনাল মেশিন লার্নিং ফোকাসেস অন কোরিলেশন। এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত। কোরিলেশন মানে কি? আচ্ছা, নট কজালিটি। কজালিটি মানে আমরা কারণটার দিকে যাই না, আমরা শুধু কোরিলেশন ম্যাচ করি। আচ্ছা, তাহলে আমাদের গোল কি হওয়া উচিত? আন্ডারস্ট্যান্ড কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপস ফর ডিসিশন মেকিং। যাতে তোমার সাথে যে কাজটা হয়েছে পরিবারে, তোমার ছোট ভাইয়ের সাথেও যাতে সেম জিনিসটা রিপিট না হয়। দ্য কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন রাদার দ্যান কোয়ালিটেটিভ কম্প্যারিজন। কি অ্যাপ্লিকেশন কি কি হতে পারে? আমরা হেলথ কেয়ার সিস্টেম এটাকে ইউজ করতে পারি। মানে আমরা সেক্টর খুঁজতেছি কোথায় কোথায় এটাকে ইউজ করা যায়। একটা সেক্টর হচ্ছে হেলথ কেয়ার, যেখানে পার্সোনালাইজ ট্রিটমেন্ট এফেক্টস করা হয়। এরকম কি হতে পারে? মনে করো তোমার কোনো ফ্যামিলিটিতে কারো একজনের ডায়াবেটিস ছিল, তাহলে তোমার কখনো না কখনো ডায়াবেটিস অকার হওয়ার কোনো কজ থাকবে কিনা? ডক্টররা বলে না, যদি ফ্যামিলি ট্রিতে কারো ডায়াবেটিস থাকে আপনার হওয়ার চান্সেস হাই, রাইট? তাহলে ডায়াবেটিস যদি থাকে, তাহলে ওর থেকে হার্টে ক্যালসিফিকেশন হওয়ার রেট কত? প্রবলেমের কানেক্টিভিটি বুঝা গেছে? তোমার হার্টে হঠাৎ করে ক্যালসিফিকেশন পাওয়া গেল, তাহলে আমি কজ খুঁজতে গিয়ে কি দেখলাম? যে তোমার ফ্যামিলি ট্রিতে কারো কি আছে? ডায়াবেটিস আছে। তাহলে এটা খোঁজার জন্য ডাক্তাররা কি করে? মাল্টিপল চেকিং অ্যান্ড মাল্টিপল অপারেশনস, রাইট? আর তুমি যদি এরকম একটা মেশিন লার্নিং মডেল নিয়ে আসতে পারো, যে তোমার ফ্যামিলি ট্রি এর স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিতে পারে, তাহলে ও কিন্তু একটা টাইম বাউন্ড প্রেডিকশন করে এটাও বলতে পারবে যে তোমার কতদিন পর হার্টে ক্যালসিফিকেশন হওয়া পসিবল। বুঝতে পারছি? সো দিস ইজ দ্য হরাইজনস অফ মেশিন লার্নিং। কিছুক্ষণ আগে একজন বলছো না যে স্যার সবাই তো সব রিসার্চ করে ফেলছে, এইসব রিসার্চের নাম শুনছো? স্যার এগুলো তো আজকে নতুন লাগতেছে নাকি? তাহলে এরপরে আমরা ইকোনমিক দিকে কিভাবে আসব? বাংলাদেশের ইকোনমিকের অবস্থা কি এখন? তোমার আর আমার পকেটের মতো ফাঁকা। তাহলে ফাঁকা পকেটটাকে কি করতে হবে? ভরতে হবে। তাহলে ভরার জন্য কি, কোথায়, কোন জায়গায় কি অ্যাপ্লাই করব? সব সময় মাথায় আসে স্যার স্টক মার্কেটে গিয়ে এমএল অ্যাপ্লাই করলে কি হবে? তাও আবার স্টক মার্কেট কোনটা? স্যার ডিএসসির তো ডাটা নাই, আমি আমেরিকারটার উপরে করি। তাহলে আমরা ইকোনমিক প্ল্যান্টসে পলিসি ইম্প্যাক্টে কিভাবে ইম্প্রোভাইজেশন আনতে পারি? পলিসি, কিন্তু পলিসি ওয়াইজ, নট কোয়ান্টিটি, রাইট? কোনটাতে কত স্টক কিনলে
আমার লাভ হবে, রাদার দেন কোশ্চেনটাকে ঘুরায় যদি বলি কোন পলিসি ইউজ করে আই ক্যান বাই সাম শেয়ার আপন দ্য শেয়ার মার্কেট, তাহলে ওই পলিসিটাকে আমি কিভাবে রিভাইজ করতে পারি, সেটা হবে কোয়ালিটেটিভ। দেন মার্কেটিং, মনে করো আজকে তুমি জব করে গ্রাজুয়েট হয়ে গেলা কিন্তু চাকরি পাইলা রবির কাস্টমার কেয়ারে, তাহলে তোমার উচিত কি, স্যার আমি কম্পিউটার সায়েন্স পড়ছি, রবির কাস্টমার কেয়ারে একটা বট তৈরি করে দিব, ও কাস্টমারকে কল করবে, ওই বটই আমার গলার স্বর দিয়ে ও কথা বলতে থাকবে। এই ধারণা যদি থাকে দ্যাট ইজ ভেরি গুড, তাহলে তুমি তোমার ইনোভেশনকে কাজে লাগাতে পারো, ঠিক আছে? তাহলে কাস্টমার বিহেভিয়ার মডেল মানে কি, যাদের কাস্টমার সেন্ট্রিক, স্যার আমি একটা ফুড রিভিউয়ার ব্লগ বানাবো যে অটোমেটিক রেকমেন্ডেশন দিবে, কিসের উপর বেস করে? আমরা সবসময় কি ইউজ করতাম, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যে মনে করো উড হাউসের স্টেকটা খুব ভালো, উড হাউসের কোন স্টেকটা ভালো, ইজ ইট টেন্ডারলায়ন, ইজ ইট রিবাই অর সাম আদার্স, রাইট? আমরা তারপরে কি বলি, টেন্ডারলায়ন, ও এটার প্রাইস বেশি, বন্ধু খাওয়াইতে পারবে না, তাহলে যাই রিবাইয়ে, হ্যাঁ এটা ওর বাজেটের মধ্যে আছে, তাহলে ও খাওয়াইতে পারবে। তার মানে আমরা কি বাজেট কনস্ট্রেইন দেখতেছি, রাইট? আচ্ছা, এখন যদি বলি তোমার বডিতে ক্যালোরি ডেফিসিয়েন্সি বেশি, ফ্যাক্টরস অ্যাড করতেছি না, তাহলে এই ফ্যাক্টরসের উপরে বেস করে তোমাকে এখন তোমার ফুডের ডিসিশন নিতে হবে, আর ফুডের উপর ডিসিশন করে তোমার ফ্রেন্ডশিপ করতে হবে, কারণ যে টেন্ডারলাইন খাওয়াইতে পারবে সে হচ্ছে রিচার ফ্রেন্ড, আর যে রিবাই খাওয়াইতে পারবে সে হচ্ছে দুর্বল ফ্রেন্ড। তাহলে কার সাথে কবে যাব, আবার সপ্তাহে 7 দিনই খাবো কিনা, এই যে স্ট্র্যাটেজি, এগুলা কিভাবে ডিসাইড করবা, কার বিহেভিয়ার দেখে, কাস্টমারের বিহেভিয়ার দেখে। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, র এক্সাম্পল, যে আমরা আসলে কোন কোন ফিল্ডের মধ্যে আমরা মেশিন লার্নিংকে আনতে পারি বা মেশিন লার্নিংকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে রিসার্চ ফোকাস আমাদের ক্ষেত্রে কি কি হওয়া উচিত? এক হচ্ছে আমরা এই কজাল রেফারেন্সগুলো কোথায় ইউজ করব, কজাল ডিসকভারি আমরা ইউজ করতে পারি অবজারভেশনাল ডেটার ক্ষেত্রে। স্যার তো অনেক ধরনের ডেটার নাম অলরেডি বলছেন, মিসিং ডেটা, তারপর টেক্সচুয়াল ডেটা, নিউমেরিক ডেটা, কিন্তু অবজারভেশনাল ডেটা বলতে আসলে কি বোঝায়? ওই যে আমরা একটা ফিডব্যাক পাই না, ফিডব্যাক এক ধরনের কি, এক ধরনের অবজারভেশন। আমার কাছে যে যে ডেটাটা আছে, আমি যে ডেটাটা দেখি, এই ডেটাও এক ধরনের কি, অবজারভেশন। সেই অবজারভেশন থেকে আমি কিভাবে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা বের করতে পারি। ইন্টিগ্রেশন অফ রিইনফোর্সমেন্ট লার্নিং, কিছুক্ষণ আগে বললাম যে মেশিন লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিংকে কি করা যায়, ট্যাগ করা যায়। তাহলে আমি আমার কজালিটিকে, রিজনিংগুলোকে আবার কি করতে পারবো, আপগ্রেড করতে পারবো উইথ হেল্প অফ রিইনফোর্সমেন্ট লার্নিং। স্কেলেবল কজাল ইনফারেন্স অ্যালগোরিদমস, তার মানে এখানেও আছে কি অলরেডি কিছু প্রিডিফাইন্ড অ্যালগোরিদমস আছে যেগুলো নন স্কেলেবল, তাহলে আমি এখানেও অ্যাটাক করতে পারবো টু মেক সাম অ্যালগোরিদমস মোর স্কেলেবল। স্যার কার কাছে আজকে স্মার্টফোন নাই? স্যার কি বললেন, সবার কাছে নাকি? বাটন ফোন আছে কার কার কাছে, যেটাতে ইন্টারনেট নাই, ইন্টারনেট আর নাই, খালি বাটন ফোন? আচ্ছা, একজন মাত্র পাইলাম পুরা অডিয়েন্সের মধ্যে, আমার দৃষ্টি যতটুক পর্যন্ত যাচ্ছে তার মধ্যে মাত্র একজনকে আমি পাইছি যে শুধু কি ইউজ করে, ওর সেকেন্ডারি, ও হচ্ছে ওর স্মার্টফোন আছে, তার মানে সবারই স্মার্টফোন আছে, রাইট? আচ্ছা, এখন যদি আমি বলি সবাই এখন যদি তার প্রিয় মেসেঞ্জারের মধ্যে ওপেন করে টেক্সট টাইপ করো, প্রথমেই যদি টি টাইপ করো, সবারই কি একই সাজেশন আসবে? কেন আসবে না? কারণ এক এক জনের সার্চিং অফ টি এক এক ধরনের। তোমার টি এর পরে টি এইচ আসতে পারে, কারো টি এর পরে ই আসতে পারে, কারো টি এর পরে সামথিং এ থেকে জেড এর যে কোনো কিছুই আসতে পারে, রাইট? এই যে আসার, তোমার কাছে কখনো মনে হয় না কেন আসে? কেন আসে? আমি ওই ধরনের টাইপ করি বলে আসে, নাকি এইটা বেসিক্যালি ও লার্ন করতে থাকে? তোমার প্রত্যেকটা স্মার্ট ডিভাইসের ভিতরে একটা করে কি মডেল থাকে, লোকাল মডেল থাকে, সেই লোকাল মডেল লার্ন করে, রাইট? কিন্তু তুমি কি কখনো দেখছো যখন তুমি এ ডিভাইস থেকে তুমি বি ডিভাইসে সুইচ করো, তোমার সেই লার্নিং গুলো বি ডিভাইসেও পাওয়া যায়? রিজন কি? তুমি একটা জিমেল দিয়ে ওই ডিভাইসে ঢুকছো, সেম জিমেল দিয়ে আরেকটা ডিভাইসে ঢুকছো। সো তোমরা গুগল বোর্ড ইউজ করছো না, জি বোর্ড বলে যেটাকে, জি বোর্ড কিবোর্ড,
এটা ইউজ করছো? জি বোর্ড, গুগল কিবোর্ড যেটা। তো গুগল কিবোর্ডের মধ্যে বেসিক্যালি কি থাকে? ফেডারেটেড লার্নিং থাকে। আচ্ছা, তো এটা বেসিক্যালি ফোকাস করবে কিসের উপর? আমরা এখানে কি কি জিনিস নিয়ে কাজ করতে পারি? এখানে আমাদের আছে সিকিউর মাল্টিপার্টি কম্পিউটেশন। লাইন্সগুলো খেয়াল করতেছি। আমাদের সবার মোবাইল ডিভাইসকে যদি আমি ক্লায়েন্ট ডিভাইস বলি আর আমারটাকে যদি আমি সার্ভার বলি, ছোট ছোট সব এমএল থেকে বড় এমএল, মানে আমার কাছে ইনফরমেশন আসতে একটা কমিউনিকেশন প্রসেস লাগবে। তোমার ডেটা আমার কাছে আসতেছে, এই ডেটার মধ্যে একটা কি থাকবে? প্রাইভেসি পলিসি থাকবে। তার মানে তোমার ডেটাটা কি প্রাইভেট, সেই ডাটাটাকে আমি পুরো অ্যাক্সেস করে ফেলতে পারবো। তার মানে এইখানে আমাদের অনেক কিছু কাজ আছে। এই প্রাইভেসি বের করার জন্য আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়াল প্রাইভেসি ইউজ করতে পারি, রাইট? সব থেকে ভালো উদাহরণ কি? এক হসপিটালের ডেটা আরেক হসপিটালে শেয়ার করে না কেউ, কিন্তু আমেরিকাতে তুমি যে কোনো হসপিটালেই যাও, যে কোনো ডক্টর তোমার এসএসএন নাম্বার দিয়ে তোমার পুরা হিস্ট্রি দেখতে পারে, রাইট? আমাদের বাংলাদেশে কি কোনো সেন্ট্রাল সার্ভার আছে? সেন্ট্রাল মনিটরিং আছে? নাই, রাইট? তাহলে আমাদের এখানে যদি আমরা এটাকে এমবেড করতে চাই, আনতে চাই, তাহলে আমাদের কি লাগতে পারে? ফেডারেটেড লার্নিং লাগতে পারে। এইখানে অনেক মেশিন লার্নিং এর টুলস ইউজ করা যেতে পারে। লোকাল ক্লায়েন্ট ডিভাইসগুলোতে এক ধরনের মেশিন লার্নিং, এন্ড গ্লোবাল সার্ভারে এক ধরনের মেশিন লার্নিং। আজকে সকাল থেকে এগুলো শুনতে শুনতে তোমরা বিরক্ত, তাই না? ইথিক্স, স্যার এত ইথিক্স কি করব? লিখবো তো কোড, তাই না? তুমি এমন কোন কোড লিখবা না যেটা পরবর্তীতে তোমার ক্ষেত্রে কি হয়ে দাঁড়ায়। তুমি একটা কোড লিখলা, তারপর তুমি জেলে পুরো 20টা বছর কাটাইলা। স্যার কি ভুলটা করছিলাম ওই কোডটা লিখে? স্যার আপনি কয়েকটা ইথিক্স মানেন নাই। কি মানেন নাই? একটা পেশেন্টের খুব সেনসিটিভ ডাটা, কি ডাটা হতে পারে? মনে করো তুমি একটা অর্গানাইজেশনে আসো, সেই অর্গানাইজেশন যদি তোমার ডেটাকে অ্যাকুইজিশন করে জানতে চায় যে তোমার এইচআইভি পজিটিভিটি আছে কি নাই, এটা খুবই সেনসিটিভ ডাটা। এখন যদি হসপিটালের সাথে মনে করো অর্গানাইজেশনের বাংলাদেশের মতো সম্পর্ক, সে যদি জেনে যায় আর তোমাকে 2 মাসের স্যালারি না দিয়ে বের করে দেয়, তখন তোমার কাছে কি মনে হবে? জিনিসটা কি ইথিক্যাল? প্রবলেমটা কি বুঝাতে পারলাম? এআই ইথিক্যাল মেজারমেন্টেও ফেয়ার থাকতে হবে। আমি এআই বা এমএল ডিজাইন করব, বাট ওটাকে নন বায়াসড হইতে হবে, বায়াস করা যাবে না। তাহলে বায়াসনেস আমাদের কি করতে হবে? ডিটেক্ট করতে হবে, আর ওইটাকে কি করার ট্রাই করতে হবে? মিটিগেশন করার ট্রাই করতে হবে, রাইট? আর তারপরে আমরা কি করব? তোমাদের সবার মোবাইল কে শুনতে পাইতো? আপা কি কোনোদিন শুনছে নাকি? কে শুনতো? অ্যালেক্সা শুনে। আর কে শুনে? আমি শুনি নাই, আর কে শুনে? ভালো, ভেরি গুড, তুমি একমাত্র কারেক্টলি বলতে পারছো। এনএসআই আসলে ওগুলো শুনতো না, ওগুলো শুনতো ডিজেএফআই। হ্যাঁ, ডিজেএফআই তোমারটা কেন শুনবে? স্যার আমি তো মাত্র বাজার থেকে ফোনটা কিনে আনছি। তারপরে একটা প্রজেক্ট ছিল মনে আছে, আইএমইআই কালেকশন প্রজেক্ট, ওইটা দিয়ে আসলে কি করতো? স্যার এইগুলাতে এমএল কই আছে? ওই যে আমরা শুরু করলাম কি দিয়ে? ডেটা কালেকশন। তার মানে তোমার কাছ থেকে আইএমআই এখন কালেক্ট করে পরবর্তী ফিউচার ফার্মওয়্যার আপডেটস গুলা আমি কার মাধ্যমে দিতাম? আইএমইআই বেস করেই তো ফার্মওয়্যার আপডেট দেয়। ফার্মওয়্যার সম্পর্কে আইডিয়া আছে? মাঝে মধ্যে গুগল আপডেটস আসে না? কিছু না পড়ে টার্মস এন্ড কন্ডিশনস টিক মেরে তাড়াতাড়ি আপডেট দিয়ে দেয়। ওই টার্মস এন্ড কন্ডিশনসে কি কি ডেটা দিচ্ছ কখনো খেয়াল করছো? আজকে থেকে আশা করি তোমরা খেয়াল করবা, কারণ তোমরা কি কি ডাটা দিবা কি কি দিবা না সেইগুলোর পলিসি রেগুলেটরি কমপ্লায়েন্সের মধ্যে চলে আসবে। রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে অনেক কিছু বলার ছিল, বাট আমি আসলে আর সময় নিব না, বিকজ দেয়ার আর লটস অফ মানে ভালো প্যানেল মেম্বার্স আর দেয়ার। আর সব থেকে বড় কথা হচ্ছে রবিউল স্যার এখন কিছু বলে নাই, ঠিক আছে? আমি অনেক বেশি বলে ফেলছি। জেনারেটিভ এআই নিয়ে আছে, আমি আর এগুলো কিছু বলবো না। এগুলো আরো কিছু এক্সপ্লোরেশন ক্রাইটেরিয়া, স্লাইড ওপেন ফর অল, তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এক্সপ্লোর করবা। এখানে অনেক ধরনের প্রবলেম